ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সকলকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়। আমাদের পঞ্চম অধ্যায়টা দেখতে হলে আলো চাই। চলো আজকে আমরা আমাদের অধ্যায়টা নিয়ে আলোচনা করি। দেখো যে দেখতে হলে আলো চাই, এখানে প্রথমে যে টপিকটা আছে আয়না বা দর্পণের ব্যবহার। অবলিক চিহ্ন দেই, আয়না বা দর্পণের ব্যবহার। এখন আয়না বা দর্পণ যেটাকে বলতেছে, আয়না বললে আমরা খুব সহজেই চিনি আসলে কি, যেটা দিয়ে আমরা মুখ দেখি সেটাই আয়না আমরা সাধারণত বলে থাকি। মিরর যেটা বলি আমরা ইংরেজিতে, তো সেটা হচ্ছে আয়না। তো আমরা আয়না নিয়ে কি বলবো, যে নিরাপদ ড্রাইভিং। নিরাপদ ড্রাইভিং, দেখো যে আমরা গাড়িতে চড়ি, সবাই চড়ি। এখন গাড়ির মধ্যে দেখছো যে কয়েকটা গ্লাস লাগানো থাকে। দেখো যে এই যে গাড়িটা যদি এরকম হয়, যে এই যে গাড়ি এরকম যদি গাড়িটা হয়, হ্যাঁ এই গাড়ি, এইখানে একটা ক্যামেরা, এই লাইট থাকে, এই পাশে একটা মিরর থাকে, তারপরে তোমার অনেক জায়গায় এই যে সামনে ভেতরে একটা মিরর থাকে, আর এইখানে একটা স্বচ্ছ গ্লাস থাকে। আচ্ছা গেল। তো এই যে নিরাপদ ড্রাইভিং এ এই আয়নাগুলার ব্যবহার বা দর্পণগুলার ব্যবহার আসলে কি? এই যে দুই পাশে ড্রাইভার যখন গাড়ির মধ্যে বসে থাকে, গাড়িতে বসে থাকার পরে সে কিন্তু তার পাশে কি হচ্ছে সে তো সোজা থাকে, এখানে বসে যখন সে সোজা থাকে এই গ্লাস দিয়ে সামনে সে দেখতে পায়, কিন্তু তার এই পাশে কি হচ্ছে, ডান পাশে কি হচ্ছে, বাম পাশে কি হচ্ছে, এটাকে সে কিন্তু খুব সহজেই বাম পাশে একটু পেছন দিকে সে দেখতে পায় না। এখান থেকে সোজা যখন থাকে, এইখান থেকে সে তার বাম পাশেরটা দেখতে পায়, এখান থেকে সে তার ডান পাশেরটা দেখতে পায় এই মিররে। আর এই যে সামনের একটা লুকিং গ্লাসের মতো ভিতরে থাকে, যে এটা দিয়ে সে পেছনের অংশটা সম্পূর্ণ দেখতে পায়। তাতে করে সে কি করতে পারে, নিরাপদে গাড়িটা চালাতে পারে, যে তার পাশে কে আছে, এই পাশে কে আছে এবং পেছনে কোন গাড়ি আছে। আর সামনের যে ক্লিয়ার গ্লাসটা থাকে সেটা দিতে সে সামনের দিকে দেখতেই পায়। এটা হচ্ছে যে ধরো মানে নিরাপদ ড্রাইভিং এ তারপরে এই ব্যবহারটা। আর গাড়ি যখন চালাতে হয়, যারা চালায় বা চালাবা তোমরা, তারা অবশ্যই সিট বেল্ট বেঁধে দিবা। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় যে পেছন থেকে ধাক্কা লাগলে অনেক সময় যে কি হয়, মানে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই মানে সিট বেল্টটা বেঁধে রাখা দরকার। আর দেখো যে কেন এই যে দুই পাশে মানে এই মিরর গুলা ব্যবহার করতেছে, কারণ হচ্ছে দেখো যে ড্রাইভার যে যিনি গাড়ির চালক, তিনি কিন্তু একবার ডান দিকে মাথা ঘুরিয়ে, একবার বাম দিকে মাথা ঘুরিয়ে, একবার পেছন দিকে ঘুরিয়ে কিন্তু দেখে গাড়ি চালানো তার পক্ষে সম্ভব না। তিনি যাতে খুব সহজেই সামান্য মুভমেন্টের মাধ্যমে মাথাটা চারপাশে, দুই পাশে এবং পেছনে কি হচ্ছে, সামনে কি হচ্ছে, এটা সহজেই বুঝতে পারে, দেখতে পারে কি আছে, তারপরে সে গাড়িটা ঠিক মতো চালাতে পারে। এর জন্য অবশ্যই মানে এই আয়নার ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা গেল আমাদের। এরপর আসে পাহাড়ি রাস্তায় বাঁক। এই পাহাড়ি রাস্তায় যে বাঁক যেটা, সেটা দেখো যে পাহাড়ি রাস্তাগুলা কেমন থাকে। বান্দরবানের দিকে যদি পাহাড়ি কোন এলাকায়, নীলাচল এই দিকে যাও, দেখবা যে তোমরা রাস্তাগুলা একেবারে 90 ডিগ্রি এঙ্গেলে থাকে, এরকম করে এরকম এরকম করে এরকম যখন থাকে, দেখো এই যে রাস্তাটা যখন এরকম থাকে, এইদিকে একটা পাহাড়, এখানে ধরো এখানে পাহাড়। এখন এইখান থেকে যে গাড়িটা যাবে এবং ওই পাশ থেকে যে গাড়িটা আসবে, কেউ কিন্তু কাউকে দেখবে না, কারণ এই মাঝখানে হচ্ছে পাহাড়। ধরো এই মাঝখানে হচ্ছে পাহাড়, এদিক থেকে যে গাড়িটা আসতে থাকবে আর এদিক থেকে যে গাড়িটা যেতে থাকবে, কেউ কাউকে কিন্তু দেখবে না, কারণ এই পাহাড়ের জন্য। তখন পাহাড়ি এলাকায় দেখবা যে এই বাঁকের মধ্যে এইখানে দর্পণ লাগানো বা আয়না লাগানো থাকে। এই পাশের দিয়ে যে আসবে সে এখান দিয়ে একে দেখতে পাবে, আর সে এই দিক দিয়ে একে দেখতে পাবে। এই দুইজনই দুইজনকে দেখতে পাবে। এ সোজা দেখতে পাবে ওইখান থেকে কে আসতেছে, আর এ দেখতে পাবে এখান দিয়ে কে আসতেছে।
তার জন্য পাহাড়ি বাঁকে দেখা যায় যে এই যে এরকম 90 ডিগ্রি কোণে যে রাস্তাগুলা বেঁকে আছে সেইগুলোর মধ্যে এরকম কোণার মধ্যে যে মিরর গুলা লাগানো থাকে, সেগুলা আমাদেরকে এই মানে ড্রাইভারদেরকে গাড়ি চালাতে বা যারা ওই এলাকাতে যায় ভ্রমণে খুব মানে কি বলে যে খুব কৌশল করে আসলে এই মিরর খেয়াল করে খুব কৌশল করে এদিক দিয়ে চালাতে হবে, না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। তাই এই পাহাড়ি রাস্তায় যে বাঁক, সেই বাঁকে গাড়ি চলাচলের জন্য দর্পণ বা মিররের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখো যে আরেকটা বিষয় থাকে মিরর, যদি আমরা বলি যে দেখো দর্পণ বা আয়না, এই যে আমরা যেটা দেখি মানে আমরা যে আয়নাটা ব্যবহার করি সেটা দিয়ে আমরা আমাদেরকে দেখতে পাই। সেটা কিভাবে দেখতে পাই? দেখো যে সেটার এক পাশে এরকম সেটা স্বচ্ছ না, সেটার এক পাশে এরকম পাড়া লাগানো থাকে, যার জন্য কি হয় এইখানে কোনো আলো পড়লে সেটা আমরা মানে কিছু হলে মানে সেটা আমরা দেখতে পাই। আমাদের চেহারা হোক কিংবা আমাদের মুখমণ্ডল হোক, যে কোনো কিছু আমরা আয়নাতে কিভাবে দেখতে পাই? দেখো যে এই যে এই মিররের মধ্যে এটা যদি অভিলম্ব হয়, এটা যদি ধরো তোমার অভিলম্ব হয়, এই ক্ষেত্রে যদি একটা ধরো আপতিত রশ্মি হয়, তাহলে এই যে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মি এই যে অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করবে, এই কোণটা হচ্ছে ধরো থিটা। সেই আলোটা আবার কি করবে? এই পৃষ্ঠে এইভাবে বেঁকে যাবে, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি থিটা প্রাইম। আচ্ছা, এটা প্রতিসরিত রশ্মি। তাহলে দেখো এই যে আপতিত কোণ, এই কোণটা হচ্ছে আই, এবং প্রতিসরিত রশ্মি এই কোণ সেটা হচ্ছে আর। এই আই এবং আর প্রতিফলনের ক্ষেত্রে সবসময় কি হবে? সমান হবে। প্রতিফলনের ক্ষেত্রে সবসময় সমান হবে। আই সমান আর, এটা কখন হবে? প্রতিফলনের ক্ষেত্রে সমান হবে। এখন দেখো যে মানে যে কোনো আপতিত মানে যে কোনো রশ্মি যেই কোণে আপতিত হবে সেই কোণেই সেটা প্রতিফলিত হবে, যেহেতু আমি বলতেছি আই ইকুয়াল টু আর। তো বুঝতেই পারলা যে আসলে মিররটা কেমন হয় এবং সেটার মধ্যে প্রতিফলিত হলে মানে কোনো আলো পড়লে সেটাতে আমরা কিভাবে প্রতিফলিত হয়। এরপর দেখো যে যদি আমরা কি বলে যে এটা সমতল দর্পণের ক্ষেত্রে আমরা বললাম। তারপরে দর্পণ দেখো যে সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। দর্পণ কত রকমের হয়? সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ আবার দুই ধরনের, একটা অবতল এবং আরেকটা উত্তল। এটা হচ্ছে অবতল আর এটা হচ্ছে উত্তল। উত্তল দর্পণ, দেখো অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। এখন সমতল দর্পণটা নিয়ে তুমি কথা বললাম, এটা হচ্ছে সমতল দর্পণ। এখন গোলীয় দর্পণটা হচ্ছে গোল, যেটা সেটা হচ্ছে গোলীয় দর্পণ। এই যে গোলীয় দর্পণের কথা বলতেছি, গোলীয় দর্পণটা দেখো যে যখন আমি অবতল বলবো এই রকম দেখো এই পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে, এটা হচ্ছে অবতল দর্পণ। এখানে কোনো কিছুর আলো এসে পড়বে। আর উত্তলের ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে হবে এইরকম, এখানে এসে আলো পড়বে এই পৃষ্ঠে। আচ্ছা, এরপর দেখো যে আমরা যদি দর্পণের আরো ব্যবহার দেখতে চাই, তোমাদের বইয়ে এই দুটা ব্যবহার দেওয়া আছে। যদি পেরিস্কোপের কথা চিন্তা করি, যে পেরিস্কোপটা আসলে আমরা কিভাবে দেখতে পাই। পেরিস্কোপ দেখো যে এইখানে কোনো একটা বস্তু রাখার ফলে এই বস্তুটা আমরা এইখান দিয়ে দেখতে পাচ্ছি। এখান দিয়ে আমরা আসলে কিভাবে দেখতে পাচ্ছি?
এইখানে 45 ডিগ্রি কোণে একটা দর্পণ লাগানো থাকে এবং এইখানে একটা 45 ডিগ্রি কোণে দর্পণ লাগানো থাকে। এই বস্তুর থেকে আলো এসে এখানে পড়ে, এইখান থেকে আলো এসে এখানে পড়ার ফলে আমরা এদিক দিয়ে তাকালে দেখতে পাই। পেরিস্কোপে এভাবে সমতল দর্পণ ব্যবহার করা হয়। এরপর আসো যে আমরা যদি আলোর প্রতিসরণ নিয়ে কথা বলি, আলোর প্রতিসরণ নিয়ে কথা বলি। আলোর প্রতিসরণ, এখন দেখো যে আলোর প্রতিসরণ কি। দেখো যে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে তখন আলোর কি হয়, বেগের পরিবর্তন হয়। যখন আলো একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে, দেখো যে যদি বলি আমি এরকম একটা, আমি যদি বলি এটা ধরো যে বায়ু, এই মাধ্যমটা হচ্ছে বায়ু, এই মাধ্যমটা হচ্ছে পানি। আমরা জানি বায়ু থেকে পানি মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। এখন দেখো যে এটা হচ্ছে কি, অভিলম্ব, অভিলম্ব। এটা হচ্ছে আপতন তল, হ্যাঁ, এটা হচ্ছে প্রতিসরণ তল বা আপতন তল, এটা তল। আচ্ছা, তো এই যে আপতন বা প্রতিসরণ তল যেটা বলতেছি, এই মানে দেখো যে যখন একটি যখন আলো কোনো কি হয়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে সরাসরি না পড়ে যদি বাঁকা ভাবে আপতিত, লম্ব ভাবে আপতিত না হয়ে যদি বাঁকা ভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির যে বিভেদ তল, এই যে বিভেদ তল, আমি বিভেদ তল যদি দেখো যে তির্যক ভাবে আপতিত হলো এই বিন্দুতে, এটা তখন কি হবে, এইটা এই অভিলম্বের, এটা যাওয়ার কথা কোন দিকে, এইভাবে যাবে, এইটা এই দিকে সরাসরি না যে এটা অভিলম্বের দিকে একটু বেঁকে যাবে, অভিলম্বের দিকে একটু বেঁকে যাবে। এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর যে এই যে দিক পরিবর্তন করলো, আলোর দিক পরিবর্তনের এটাকে বলতেছি আমরা কি, প্রতিসরণ। এটা হচ্ছে আই কোণ, এই কোণটার নাম হচ্ছে আর। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করবে তখন কি হবে, আলোর গতিপথের পরিবর্তন হবে, মানে দুটি বিভেদ তলের গতিপথের দিক পাল্টে যায়। আলোর এই যে দিক পরিবর্তনের ঘটনাকে বলতেছি আমরা আলোর প্রতিসরণ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আলো যখন দেখো যে এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম, হালকা মাধ্যম থেকে আলো যখন ঘন মাধ্যমে যায় তখন সেটা কি হয়, অভিলম্বের দিকে এই যে আলোক রশ্মিটা কি হয়, অবিলম্বের কাছাকাছি এসে পড়বে, এখানে কাছাকাছি এসে পড়বে এখানে। তো এই কোণ আর এই কোণ কখনোই সমান হবে না, অবশ্যই আপতন কোণ, এটাকে আমরা বলতেছি আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলতেছে আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে বলতেছি আমরা প্রতিসরণ কোণ। তো এই আইটা বড় হবে, আচ্ছা দেখো যে আইটা বড় হবে এবং আরটা ছোট হবে। যদি দেখো যে এইখানে যে এইরকম রশ্মিটা যদি এই যে অভিলম্ব বরাবর এইরকম পড়ে আলোক রশ্মি, তাহলে এটা কি, এখানে গতিপথের কোনো পরিবর্তন হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না। এখানে এই কোণটাও কি হবে, 0 ডিগ্রি, এই কোণটাও আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এখানে 0 ডিগ্রি 0 ডিগ্রি হবে। যদি এরকম হয় যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় আলো করতেছে সরাসরি অভিলম্ব বরাবর লম্ব ভাবে করতেছে, তখন এখানে 0 ডিগ্রি হবে। আচ্ছা, এরপর আসো তোমাদের আছে যে আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের সূত্র নিয়ে আমরা এখন কথা বলবো, আলোর প্রতিসরণের সূত্র। তো আলোর প্রতিসরণের সূত্রের জন্য আমাদের কি লাগবে,
আলোক প্রতিসরণের সূত্র বিজ্ঞানী স্নেল একটি সূত্র আবিষ্কার করেছেন, যেটা হচ্ছে যে স্নেলের সূত্র নামে পরিচিত। দেখো যে স্নেলের সূত্র, যদি স্নেলের সূত্রের কথা বলি তাহলে কি হবে আমাদের, যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হবে। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা কি হবে, ধ্রুব হবে। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা কি হবে, কনস্ট্যান্ট হবে। এটা কিরকম দেখো, যে এটা আমরা এটা দিয়ে ব্যবহার, এই চিহ্ন দিয়ে মানে দেখাই। তো এখানে যদি ধরো যে আপতন কোণের মান যদি ধরো সাইন 30 ডিগ্রি হয়, সাইন 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণটা ধরো যদি সাইন 18 ডিগ্রি হয়, তাহলে আমাদের মানটা আসবে 1.611। এইটা কিন্তু ধ্রুব, এটা কি, এই মানটা ধ্রুব। যে কোনো এখানে সাইনের এখানে আপতন কোণের মান যদি পরিবর্তিত হয়, আমরা প্রতিসরণ কোণের মানটাও পরিবর্তিত হবে, হলেও এই একই মান আসবে। এর জন্য বলা হচ্ছে যে আপতন কোণের মানে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হবে। তারপরে দেখো যে প্রতিসরণের আরেকটি মানে সূত্র তোমাদের বই দেওয়া আছে, যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর আঁকা অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে। এটা কেমন দেখো, আপতিত রশ্মি যখন এই একটা মাধ্যম আমি বলতেছি, আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে, এই যে আপতন বিন্দু, এই যে এটা বিভেদ তল, এই বিভেদ তলের ওপর আঁকা অভিলম্ব, এই যে এই অভিলম্ব এবং এই যে প্রতিসরিত যে রশ্মি, সেটা কি থাকবে, একই সমতলে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আচ্ছা, এরপর যদি আমরা ধরো আছে আমাদের লেন্স, আমরা লেন্স নিয়ে কথা বলবো। আজকে এমন করতেছে কেন, এই যে আমরা লেন্স নিয়ে এরপর কথা বলবো। লেন্সটা আসলে কি? লেন্স হচ্ছে দুটি গোলকীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলি। দুটি গোলকীয় পৃষ্ঠ দ্বারা, দেখো যে দুটি গোলকীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলতেছি। এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হচ্ছে অবতল লেন্স। দেখো এই যে এই কি বলতেছি, দুটি গোলকীয় পৃষ্ঠ দ্বারা, এটা একটা গোলকের অংশ, এইটা একটা গোলকের অংশ, এইটা একটা গোলকের অংশ, এইটা একটা গোলকের অংশ, দুটি গোলকীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলতেছি লেন্স। এখন দেখো যে এইটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। লেন্সও দুই প্রকার, এটা উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। আচ্ছা, এখন দেখো যে এই যে লেন্স নিয়ে আমরা কথা বলতেছি, এই উত্তল লেন্সে যদি আমি একটু দেখাই যে উত্তল লেন্সটাতে আমাদের কিরকম হয়। এই ধরো উত্তল লেন্স। এখন এটা হচ্ছে দেখো যে আমি যদি বলি যে মানে এটার ফোকাস তৈরি হবে সামনের দিকে, কিভাবে দেখো যে এটাতে যদি কোনো আলো, দেখো যে কোনো বস্তু থেকে আলো এসে
কোনো বস্তু থেকে যখন লেন্সের মধ্যে আলো এসে পড়ে তখন সেটা প্রতিসরিত হয়ে কি হবে, এই যে এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা কি সি আলোক কেন্দ্র। এইটা দেখো যে লেন্সের সামনে এটার ফোকাসটা হবে, এটাকে বলা হয় এফ, এটা এফ। তাহলে এই যে এই এতটুকু হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সের ফোকাস তৈরি হবে সামনে, এখানে ফোকাস হবে, আলোগুলোকে একটা বিন্দুতে এসে মিলিত করবে। আর যদি এটা দেখো কি বলা হয় যে এই উত্তল লেন্সটাকে আবার বলা হয় যে অভিসারী বা স্থূল মধ্য লেন্স। স্থূল মধ্য মানে মাঝখান দিয়ে যে মোটা, এর জন্য বলতেছে স্থূল মধ্য লেন্স বা অভিসারী লেন্স। আচ্ছা, অভিসারী কেন? এই যে আলোক রশ্মিগুলো এই লেন্সের মধ্যে এসে পড়লো সেটাকে সে সামনের দিকে প্রতিফলিত করে একটা ফোকাসের মধ্যে সে মিলিত করতেছে। এখন দেখো যে যদি অবতল লেন্স হয় তখন কি হবে, অবতল লেন্স হয় তখন কি হবে, অবতল লেন্সের ফোকাসটা পেছনে তৈরি হবে। দেখো যে এইটা দেখো এখানে যদি আলোক রশ্মি এসে পড়ে, এই যে আলোক রশ্মি এসে পড়লো দেখো লেন্সের মধ্যে, এটা কি করবে, আলোক রশ্মি এসে পড়ার পরে এইভাবে চলে যাবে। এইভাবে কি হবে, আলোর সবসময় চিত্রের মধ্যে এরকম তীর চিহ্ন দিতে হবে, তোমার আলোটা কোন দিকে এর দিক দেখাতে হবে তোমাকে অবশ্যই। আচ্ছা, এইটাকে কি করা হয়, পেছনের দিকে বর্ধিত করলে মনে হবে যে এটা এইখানে, এটার ফোকাসটা হবে কোথায়, পেছনে, এটার ফোকাসটা পেছনে হবে আলোক কেন্দ্র, এটার ফোকাসটা তৈরি হবে অবতল লেন্সে, ফোকাস তৈরি হবে পেছনের দিকে, এটাকে বলা হচ্ছে অপসারী লেন্স। অপসারী লেন্স, এটা অপসারী লেন্স, এটা হচ্ছে অভিসারী লেন্স। আচ্ছা, এটার ফোকাসটা তৈরি হবে পেছনের দিকে। দেখো এরপর যদি আমরা লেন্সের ক্ষমতার কথা বলি, লেন্সের ক্ষমতা আমাদের এখানে যে লেন্সের ক্ষমতা নিয়ে যদি আমরা কথা বলি, এই যে লেন্সের ক্ষমতা, এটাকে আমরা কি বলবো, লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। যদি দেখো যে ফোকাস দূরত্ব, যখন তোমার কোন লেন্সের ফোকাস দূরত্ব কম হবে তখন তার ক্ষমতা বেশি হবে। ধরো একটা লেন্সের ফোকাস দূরত্ব আমি যদি দুইটাই দেখো যে এই লেন্সের ফোকাস দূরত্ব যদি ধরো যে 0.05, এটার ক্ষেত্রে যদি হয় যে 0.04 ফোকাস দূরত্ব, এটা যদি হয় 0.4, তখন এই দুইটা লেন্সের ক্ষমতা কার কোনটা বেশি। ক্ষমতা দেখো ইয়া করতে হয় P = F/1, P = 1/F। এখন এইটার ক্ষেত্রে হবে কি 1/04, এটা একটা মান আসবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে P = 1, F = 1/04। এখন আমাদের কোনটার মান কত আসে, এটা ভাগ করলে আসবে 25, এটা ভাগ করলে আসবে 2.5। এখন দেখো যে তাহলে এটাকে কি দিতে হবে, ডায়োপ্টার, ডি দিয়ে প্রকাশ করা হয় ডায়োপ্টার। কোনটার ক্ষমতা বেশি, এইটার ক্ষমতা বেশি, যেটার ফোকাস দূরত্ব কম তার ক্ষমতা, সেই লেন্সের ক্ষমতা সবচেয়ে বেশি। এফ হচ্ছে এখানে ফোকাস দূরত্ব যেই লেন্সের কম তার ক্ষমতা বেশি, এবং ফোকাস দূরত্ব যেই লেন্সের বেশি তার ক্ষমতা কম। এরপর আসো আমরা চোখ নিয়ে কথা বলবো। এই লেন্সের মতো
চোখেরও লেন্স আছে আমাদের। আমরা যদি চোখ নিয়ে কথা বলি, এই যে চোখের ক্রিয়া, আমরা এটা নিয়ে এখন কথা বলবো। চোখের ক্রিয়া দেখো যে আমরা যদি একটা চোখ দেখানোর চেষ্টা করি, তাহলে এটার ভিতরে লেন্স। এখন এইটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে চোখের লেন্স। তারপরে হচ্ছে দেখো এই যে ভেতরের অংশ, এখানে অনেকগুলো থাকে, এই যে ভেতরের যে অংশ এটা হচ্ছে রেটিনা। এখন দেখো যে আমরা কিভাবে দেখতে পাই, তাহলে এখান থেকে একটা বস্তুর আলো এই যে আমাদের লেন্সে এসে পড়লে এটা এসে এখানে কি করবে, প্রতিবিম্ব তৈরি করবে। প্রতিবিম্ব তৈরি করলে আমরা সেটা দেখতে পাই, একটা উল্টা প্রতিবিম্ব তৈরি করবে। ধরো এখানে এটা যদি মোমবাতি দেই, এইখানে হবে কি দেখো যে মোমবাতিটা উল্টা তৈরি হবে, এই রেটিনাতে এসে প্রতিবিম্ব তৈরি হবে। সেটা আমাদের ব্রেন কি করে, মস্তিষ্ক সেটাকে ঘুরিয়ে আবার আমাদেরকে সোজা দেখানোর চেষ্টা করে। এখন দেখো যে রেটিনার উপরে আলো পড়লে স্নায়ুর সাথে যে সংযুক্ত ছোট ছোট কি থাকে, ক্ষুদ্র রড ও কোন কোষগুলো সেই আলো গ্রহণ করে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। এই স্নায়ু বিদ্যুৎ বা তড়িৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। তখন কি করে যে কোনগুলা তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। আমরা কিভাবে চোখ দিয়ে রংটাও দেখতে পাই, রড এবং কোন যে দুইটা সেল আছে সেটাতে। দেখো যে জ্যোৎস্নার অল্প আলোতে আমরা রড যে কোষগুলার কারণে আমরা দেখতে পাই, জ্যোৎস্নার যে আলোটা, এই জ্যোৎস্নার অল্প আলোতে আমরা রড যে কোষ সেলগুলো থাকে সেটার জন্য আমরা দেখতে পাই, কিন্তু কোনো রং বুঝতে পারি না। হ্যাঁ, মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট উল্টা প্রতিবিম্বকে সোজা করে নেয় বলে আমরা বস্তুটিকে সেরকম ভাবেই দেখতে পাই। এরপর আসো যে আমাদের আছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এই যে স্পষ্ট দৃষ্টির যে ন্যূনতম দূরত্ব নিয়ে আমরা কথা বলতেছি, কি একজন স্বাভাবিক মানুষের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার পর্যন্ত হয়। একজন স্বাভাবিক মানুষের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এই যে 25 সেন্টিমিটারের মধ্যে কোনো বস্তুকে একজন স্বাভাবিক মানুষ কোন রকমের কোনো বাধা এবং কষ্ট ছাড়াই দেখতে পায়। কিন্তু যখনই দেখো যে আমরা অনেক দূর থেকে, অসীম দূরত্ব ধরো কিংবা অনেক দূরের, মানে খালি চোখে এই যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি, নক্ষত্রকেও দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাওয়াটা মানে স্বাভাবিকভাবে স্পষ্ট দেখার জন্য যেটা, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার ন্যূনতম দূরত্বে থাকতে হবে। এরপর দেখো যে চোখের ত্রুটির কথা বলা হয়েছে। চোখের যে ত্রুটি, সেই ত্রুটি হচ্ছে হ্রস্ব ত্রুটি এবং দীর্ঘ ত্রুটি। এই দুইটা ত্রুটি নিয়ে আমরা এখন একটু কথা বলবো। আচ্ছা, এই দুইটা ত্রুটি নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো যে হ্রস্ব ত্রুটি বা ক্ষীণ ত্রুটি, এইটাই হচ্ছে কি ফোকাসটা, মানে কি হবে, যে কোনো বস্তু থেকে যে আলো আসবে সেটার ফোকাসটা কি সামনে হয়ে যাবে, রেটিনা অনেক সামনে হবে। কিরকম দেখো, আচ্ছা ভালো, এই যে এটা কি হবে দেখো যে আমাদের চোখের ভেতরে যে লেন্সটা, ধরো এটা চোখের ভেতরের লেন্স, এটা মধ্যে এসে পড়লো, এইটা কি করবে, এই যে এইখানে তৈরি করবে রেটিনাটা এইখানে, কিন্তু এটা রেটিনার অনেক সামনে এটা ফোকাস হয়ে যাবে। তখন আমাদের চোখ কি করে যে সামনের বস্তুগুলোকে কি কাছের বস্তুকে দেখতে পায়, কিন্তু দূরের বস্তুকে কি করবে, সে দেখতে পাবে না। এই যে যেহেতু তার ফোকাসটা কি রেটিনার অনেক সামনে হয়ে যাচ্ছে, তাই সে কি করে যে
কাছের বস্তুগুলোকে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টিটা ক্ষীণ হয়ে আসে, মানে কাছের জিনিসে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন এই ত্রুটিটাকে আমরা কি বলতেছি, হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া এটা বলতেছি। তো এইটাতে কি হয় যে লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পায়, ফোকাস দূরত্বটা কি কমে যায়, ফোকাসটা এখানে হওয়ার কথা সেটা রেটিনাতে না হয়ে তার আগে ফোকাসটা তৈরি হয়ে যায়, তাই ফোকাস দূরত্ব কমে যায় এবং অক্ষিগোলকের ব্যাসার্ধটা কি হয় তখন বেড়ে যায়। এইটা করার জন্য আমাদের কি করতে হবে, যে অবতল লেন্স এখানে ব্যবহার করতে হবে। আমাদের কি করতে হবে এখানে, যদি আমরা অবতল লেন্স ব্যবহার করি, যদি এই যে অবতল লেন্স আমরা এখানে ব্যবহার করি, তাহলে কি হবে যে এই অবতল লেন্স ব্যবহার করার ফলে আমাদের এইটা যে কোথায় করবে, এখানে তৈরি করবে। অবতল লেন্স ব্যবহার করার ফলে তখন এখানে আমাদের রেটিনাতে যে প্রতিবিম্ব তৈরি করবে, ফোকাস দূরত্বটা কি করবে, তখন ফোকাস দূরত্বটা তখন বাড়িয়ে দেবে। এবং এই যে অবতল লেন্স ব্যবহার করার জন্য তখন এর লেন্সের পাওয়ারটা কি হবে, মাইনাস। যখনই অবতল লেন্স ব্যবহার করা হবে তখন লেন্সের পাওয়ারটা হবে মাইনাস। আচ্ছা, মাইনাস, এটা ডিটা কি হবে, মাইনাস, ডি সমান সমান হচ্ছে মাইনাস। যখন আমাদের দেখো দীর্ঘ দৃষ্টি বা দূর দৃষ্টি, যখন কোনো মানে চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন কি হবে যে সে কাছের বস্তু দেখতে পায় না, অনেক দূরের বস্তু দেখতে পায়, তার মানে কি তার ফোকাস দূরত্ব বেড়ে গিয়েছে। তার ফোকাস দূরত্ব যখন বেড়ে যাবে তখন কি হয়, দেখো যে এইটা এই যে চোখের লেন্স, এটা কি হবে, ফোকাস দূরত্বটা বেড়ে যাবে, এফটা এখানে ফোকাস দূরত্বটা বেড়ে গেলে এটা হচ্ছে রেটিনা, আমাদের এটা ছিল রেটিনা। এই যে ফোকাস দূরত্বটা বেড়ে যাওয়ার জন্য তখন সে কি করবে, যে দূরের বস্তু দেখবে কিন্তু কি কাছের বস্তু দেখতে পাবে না, তখন এই ত্রুটিটাকে আমরা বলবো দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, তখন আমাদের কি করতে হবে, যে এই ত্রুটিটা দূর করার জন্য আমাদেরকে একটি উত্তল লেন্স ব্যবহার করতে হবে। এখানে আমরা অবতল লেন্স ব্যবহার করেছি, এখানে উত্তল লেন্স ব্যবহার করলে আমাদের কি হবে, এইটা এইখানে তৈরি হবে, রেটিনাতে এটা ফোকাসটা তৈরি হবে এবং আমরা ঠিক মতো দেখতে পাবো। আমাদেরকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তখন আমাদের কি হবে, যে এই ফোকাস দূরত্বটা কমে যাবে এবং আমরা স্পষ্ট দেখতে পাবো, দূরের কাছে সবকিছু আমরা স্পষ্ট দেখতে পাবো। তখন এখানে ডায়োপ্টারটা হবে হচ্ছে প্লাস, তখন কি হবে, লেন্সের ক্ষমতাটা হবে প্লাসে। আচ্ছা, এরপর দেখো যে আমাদের বলা হয়েছে যে চোখ ভালো রাখার উপায়, এই যে আমরা চোখটা কিভাবে আসলে ভালো রাখতে পারি। তো চোখ যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এটির যথাযথ যত্ন নেওয়াও আমাদেরকে দরকার। তাই আমাদের কি করতে হবে, দেখো যে আমাদের মানে সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি। ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ খাবার, ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় শাকসবজি, বিভিন্ন রকমের ফল চোখের জন্য খুবই ভালো। হলুদ ফলমূল, এগুলো আমাদেরকে কি করতে হবে, যে বেশি করে খেতে হবে। আপসা বা অপর্যাপ্ত আলোতে কাজ করলে মানে চোখের খুব কাছে এনে দেখতে হয়, সেজন্য সেটা চোখের জন্য ক্ষতিকর। তাই আমাদের কি করতে হবে, যে ঘরে পর্যাপ্ত, ঘরে হোক যেখানেই হোক, পড়তে বসলে আমাদের কি পর্যাপ্ত আলোতে পড়তে হবে, যাতে করে চোখের মধ্যে মানে কোনো চাপ না পড়ে। আচ্ছা, চোখকে যখন ক্লান্ত মনে হবে বা তখন না পড়ে চোখের বিশ্রাম দেওয়া উচিত আমাদের, এবং স্পষ্ট চোখের স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরে রেখে বই পড়লে চোখে চাপ পড়ে না। তাই আমাদের কি করতে হবে, যে চোখের আসলেও ঠিক মতো মানে যত্ন নিতে হবে। যেমন আমাদের ধরো অতি রোদে কারণ চোখ তাকাতে সমস্যা হয়, তখন আমাদের সান প্রোটেক্ট একটা গ্লাস, অবশ্যই নর্মাল সান প্রোটেক্ট মানে সানগ্লাস ইউজ করা উচিত, যাতে চোখের মধ্যে ক্ষতিকর রশ্মিগুলা না এসে পড়ে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টা আমি মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা তোমাদের বইটা পড়বা। বইটা পড়লে আশা করি যে আমি যতটুকু বলেছি সেখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবা। সকলকে ধন্যবাদ।